ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনালের জন্য আরেকটি গল্প, অভিশপ্ত ঘুঙুর। আজকের গল্পের লেখিকা দিয়া দে। দিয়া দের জন্ম 17 জানুয়ারি 1998-এ নদিয়াতে। তিনি বর্তমানে বিএসসি কমপ্লিট করে ডিএলএড করছেন, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনের ডিপ্লোমা। ছোট থেকেই তিনি গল্পের বই পড়তে ভালোবাসেন এবং ছোট থেকেই তিনি লেখার চেষ্টা করতেন। আর লকডাউনের অবসরে তার এই প্রতিভাটি আরও প্রস্ফুটিত হয়েছে। তো চলুন বেশি দেরি না করে আজকের এই গল্পটি শুরু করা যাক। তবে এই গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের একটি আবেদন। আজকের এই গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, এবং গল্পের বৈঠক কোনোভাবেই কোনো কুসংস্কারকে সমর্থন করে না। তাই সকলের কাছেই আমাদের অনুরোধ যে আজকের গল্পটি শুধুমাত্র একটি বিনোদন হিসেবেই নেবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্প লেখিকা দিয়া দের লেখা অভিশপ্ত ঘুঙুর। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। এতগুলো কথা বলতে চাইল চান্দ্রেই। দুঃখের বিষয়, তার গলা থেকে একটি ধ্বনিও নিঃসৃত হলো না। গলা শুকিয়ে কাঠ, একটু জল না পেলে তৃষ্ণায় মরেই যাবে সে। এই সময় হঠাৎই ঘুমটা ভেঙে গেল। রোজ রাতে এই একই স্বপ্ন ফিরে ফিরে আসছে তার জীবনে গত কয়েকদিন ধরে। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা তার নেই। কিছুতেই বুঝতে পারছে না কেন সে বারবার দেখছে এই এক স্বপ্ন। সারা শরীর ঘামে জবজবে। হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা বোতলটা নিয়ে আসে, ঢকঢক করে ঢেলে দেয় গলায়। শীতল জলের স্পর্শে পরিতৃপ্ত হয় চান্দ্রের শুষ্ক কণ্ঠ। ধীরে ধীরে শরীরটা তার ঠান্ডা হয়ে যায়। এসির তাপমাত্রাকে আরেকটু কমিয়ে দিয়ে পাশে শোয়া ঘুমন্ত কিংশুকে জড়িয়ে ধরে সে নিশ্চিন্তে চোখ বন্ধ করে। কিংশুকের সবল বুকের মধ্যে মুখ গোচে সে। এই স্থান তার বড় ভরসার আশ্রয়। বিশ্বের কোনো শক্তিরই ক্ষমতা নেই এখান থেকে তাকে ছিনিয়ে নেওয়ার। চান্দ্রেই রায়চৌধুরী নাচের জগতের এক বহুল পরিচিত নাম। দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে তার খ্যাতি। ভারতনাট্যমে বিশেষ পারদর্শিনী সে। তার কলকাতার বিভিন্ন প্রান্তে অনেকগুলো নাচের স্কুল রয়েছে। বছরে যে কতগুলো শো করে তার ইয়ত্তা নেই। বছরে অন্তত 2-1 বার তাকে বিদেশে যেতেই হয় নাচের জন্য। এই তো কদিন আগেই দক্ষিণ ভারতে গিয়েছিল একটি সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে। সকালে বেশ তাড়াতাড়ি ঘুম ভাঙে চান্দ্রের। দিনের সূর্যালোকে রাতের স্বপ্নকে তার নিতান্তই দুঃস্বপ্ন মনে হয়। পাশে শোয়া কিংশুকের চুলটা ঘেটে কপালে একটা চুমু খেয়ে উঠে পড়ে সে। কিংশুক একটা প্রাইভেট কোম্পানির জেনারেল ম্যানেজার। বছর 3 হলো বিয়ে হয়েছে তাদের। তার আগে 2 বছরের প্রেম। এক নাচের অনুষ্ঠানে আলাপ, সেখান থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন দুজনেই অনুভব করে যে না, আর পৃথক থাকা সম্ভব হচ্ছে না। দুজনেই বাড়িতে জানায়, আর তারপর 2 বাড়ির সম্মতিতে শ্রাবণী এক সন্ধ্যায় চান্দ্রেই সম্পূর্ণভাবে তার কিংশুকের হয়ে যায়। চান্দ্রেই শ্বশুর শাশুড়ি তার গ্রামের বাড়িতেই থাকেন এখনো। শ্বশুর একসময় একটা কলেজের অধ্যাপক ছিলেন। শাশুড়িও একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুজনেই বর্তমানে অবসরপ্রাপ্ত। তবুও তারা গ্রাম ছেড়ে আসতে চান না। শ্বশুরমশাই গ্রামের দুস্থ মেধাবী ছেলেমেয়েদের বিনামূল্যে পড়ান। শাশুড়িও বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িয়ে আছে। বেশ ভালোই কেটে যায় তাদের দিনগুলো।
মাঝে মধ্যে তারা ছেলে বৌমার কাছে এসে কিছুদিন কাটিয়ে যান। ফ্রেশ হয়ে চান্দ্রী প্রবেশ করে তার নাচের ঘরে। 3 BHK এই ফ্ল্যাটের একটি রুম তাদের বেডরুম, একটি গেস্ট আর আরেকটি তার নাচের জন্য বরাদ্দ। এই ঘরটাকে সে মনের মতো করে সাজিয়েছে। ঘরের 3 দেওয়াল জুড়ে রয়েছে বড় বড় আয়না। 4 নম্বর দেওয়ালটি জুড়ে রয়েছে চান্দ্রের নাচের সব ছবি আর শংসাপত্র। এমনিতে সে বাড়িতে ক্লাস করায় না, কিন্তু যখন বড় কোনো শো থাকে তখন রিহার্সালের জন্য ডেকে নেয় তার ছাত্রছাত্রীদের। নটরাজকে প্রণাম করে, ভূমি প্রণাম করে সে প্র্যাকটিস শুরু করে। এখন ঘন্টা 2 চলবে তার প্র্যাকটিস। এর তার প্রত্যহ রুটিন। কিন্তু আজ কি যে হলো, একটুখানি নাচার পরই তার মাথাটা ঘুরে গেল। কোনো মতে নিজেকে সামলে বসে পড়ল সে মাটিতে। এইরকম তো কোনোদিনও হয় না তার। আজ কি হলো? না, আজ আর বিকেলে সে ক্লাস করাবে না। একবার ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের কথা মাথায় আসতেই স্বপ্নটার কথা মনে পড়ল। ফটফটে দিবালোকে নিজের ঘরে একাকী বসেও তার বুকটা যেন ভয়ে শুকিয়ে গেল। চান্দ্রী শুনেছিল যে স্বপ্নের সাথে নাকি বাস্তবের সম্পর্ক থাকে। সারাদিন যা ভাবা হয় সেইগুলোই নাকি রাতে স্বপ্নে আসে। কিন্তু সে তো তার দুঃস্বপ্নেও ওই ভয়ানক স্বপ্নের কথা ভাবে না। তবে না না, তাকে একবার কোনো সাইকোলজিস্টের কাছে যেতেই হবে। এই ভয়ানক স্বপ্নের হাত থেকে তাকে মুক্তি পেতেই হবে। এরকম চলতে থাকলে সে তো একদিন ঘুমের মধ্যেই হার্টফেল করে মারা যাবে। আজ আর প্র্যাকটিস হবে না, এই ভেবে উঠে পড়ে চান্দ্রেই। এখন শরীরটা অনেক ভালো লাগছে। নাচের ঘর থেকে বেরিয়ে বেডরুমে ঢোকে সে। বেডসাইড টেবিলের ওপর থেকে তার সদ্য কেনা লেটেস্ট মডেলের আইফোনটা তুলে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানিয়ে দেয় যে আজ আর সে ক্লাস নিতে পারবে না। সে ঠিক করে নেয় আগে মনের ডাক্তার দেখাবে, তারপর শরীরের। মন ঠিক হয়ে গেলে শরীর ঠিক হতে বেশি সময় নেবে না। এমনিতেও তার ওই গাদা গাদা ওষুধ খেতে একদম ভালো লাগে না। তার এক বান্ধবী সুরভির হাজবেন্ড নামকরা সাইকোলজিস্ট, তাকেই দেখাবে ঠিক করে সে। সুরভিকে ফোন করে জানতে পারে যে ওর হাজবেন্ড আজ বাড়ির চেম্বারেই বসবে। সুরভি 5টার মধ্যে চলে আসতে বলে। ডাক্তার দেখানোর পাশাপাশি অনেক দিন বাদে বান্ধবীর সাথে দেখা হবে ভেবে এই আনন্দেই মনটা ভালো হয়ে যায় চান্দ্রী। সুরভিকে টাটা করে ফোন রেখে দেয় সে। খুশি মনে কিংশুককে ঘুম থেকে তোলার জন্য ডাকাটাকি করে। কিংশুক ঘুম জড়ানো চোখে কাছে টেনে নেয় বউকে। চান্দ্রের নরম শরীরটা কিংশুকের আদরে ডুবে যেতে থাকে। হায় রে, দুজনে ঘুণাক্ষরেও টের পায় না যে তাদের জীবনে কি ঝড় আসতে চলেছে। 3:30 বাজতেই রেডি হয়ে গেল চান্দ্রেই। ওয়ার্ড্রোব ঘেঁটে সদ্য কেনা একটি ময়ূরকণ্ঠী রঙা কাঞ্জিপুরমটা পরল। তার সাথে ম্যাচিং করে জুয়েলারি, চোখে হালকা কাজল আর ঠোঁট দুটো রাঙালো বেবি পিঙ্ক রঙা লিপস্টিকে। শাড়ি তার ভীষণ প্রিয়। কদিন আগেই দক্ষিণ ভারত থেকে কেনা কিছু সিল্ক ওয়ার্ড্রোবের শোভাবর্ধন করছে। 4টে বাজতেই ওলা বুক করে ফেলল সে। 15 মিনিটের মধ্যে আসছে ওলা। শেষবার দেখে নিল নিজেকে আয়নায়। সে তো শুধু ডাক্তার দেখাতেই যাচ্ছে না, পুরনো বন্ধুর সাথে দেখাটাও তার বাড়তি পাওনা। তাই একটু সাজগোজ তাকে করতেই হলো। এমনিতেও চান্দ্রী সাজতে খুব ভালোবাসে। সে যে প্রফেশনের সাথে যুক্ত তাকে সবসময় বেশ ফিটফাট থাকতে হয়। খুঁটিয়ে দেখে নিল সে নিজেকে। না, সব ঠিকঠাকই আছে। বিছানার উপর থেকে আসমানি রঙের টোট ব্যাগটা তুলে নিয়ে দরজাটা লক করে বেরিয়ে পড়ল।
একবার চান্দ্রেই ভেবেছিল যে নিজেই ড্রাইভ করে যাবে। পরক্ষণেই তার মনে পড়েছিল যে এই টাইমে কি ভিড় হয় রাস্তায়, এর থেকে ওলাই ভালো। তার সাধের বাহনটি ছুটির দিনে লং ড্রাইভের জন্যই ঠিক আছে। ওলায় উঠে সে ফোন করে কিংসুককে। অফিস ফেরটা তাকে নিয়ে আসার কথা জানিয়ে দেয়। তারপর ফোনটা কোলের ওপর রেখে বাইরের জ্যৈষ্ঠের প্রখর তেজমাখা বিকেলটাকে দেখতে থাকে। নির্দিষ্ট গন্তব্যে এসে দাঁড়ায় ওলা। ভাড়া মিটিয়ে নেমে পড়ে চান্দ্রেই। সে ইচ্ছে করেই বড় রাস্তায় নেমেছে। রাস্তার উল্টো দিকে একটা বেশ বড় স্ন্যাক্সের দোকান চোখে পড়ে। সেখানে গিয়ে সে 3 প্লেট স্টিম মোমো আর চিকেন ললিপপ পার্সেল নিয়ে নেয়। বন্ধুর বাড়ি অনেক দিন পরে এলো, খালি হাতে তো আর আসা যায় না। সুরভি এমনিও খেতে ভীষণ ভালোবাসে সব। চান্দ্রের সুরভির বাড়ি চিনতে কোনো সমস্যা হয় না। সে এর আগে এসেছিল এই বাড়িতে তার বিয়ের নিমন্ত্রণ করতে। গেট খুলে বোগেনভেলিয়াকে বাঁ হাতে ফেলে চান্দ্রের সদর দরজার সামনে এসে কলিং বেলটা টিপল। একটা কাজের মেয়ে এসে দরজা খুলে বলল, আপনি বসুন, ডাক্তারবাবু একটু পরেই আসছেন। চান্দ্রেই ঘরে ঢুকে রোগীদের জন্য পাতা সোফায় বসে বলে, তোমার দিদিকে বলো যে চান্দ্রেই এসেছে। মেয়েটা ঢক করে মাথা নেড়ে ঘরে ঢুকে গেল। একটু পরেই বেরিয়ে এলো সুরভি। চান্দ্রেইকে দেখে জড়িয়ে ধরল। কি সুন্দর লাগছে রে তোকে চন্দু, কি স্লিম আছিস এখনো। আর আমাকে দেখ। তারপর সুরভি কথা বলতে বলতেই চান্দ্রেইকে নিয়ে ঢোকে ড্রয়িং রুমে। দুই বান্ধবীর কথোপকথনের মাঝে ঢোকে ডাক্তার সুরজিৎ সান্যাল, সুরভির হাজব্যান্ড। চান্দ্রেইকে দেখে হেসে বলে, দুই বান্ধবী এখন চুটিয়ে গল্প করে নিক, পেশেন্ট দেখা শেষ হলে তোমাকে ডেকে নেব, স্পেশাল পেশেন্ট বলে কথা। দুই সখী মেতে ওঠে গল্পে। ঘণ্টাখানেক পর ডাক আসে চান্দ্রেইর। চান্দ্রেই চেম্বারে এসে ঢোকে। সুরজিৎ সান্যালের বিপরীতে রাখা চেয়ারে বসে পড়ে সে। কুশল বিনিময়ের পর চান্দ্রেই আসে আসল কথায়। ধীরে ধীরে সমস্ত কথা খুলে বলে। যে বিভীষিকা প্রত্যহ তার স্বপ্নে এসে হানা দেয়, তার কথা বলতে গিয়ে চড়া এসিতে বসেও চান্দ্রেইর ফর্সা মুখমণ্ডলে কচু পাতার ওপর বৃষ্টির ফোঁটার ন্যায় ঘাম জড়ো হয়েছে। ডাক্তার সান্যাল সব মন দিয়ে শোনে। বলা শেষ হলে চান্দ্রের সামনে জলের গ্লাস নির্দেশ করে। রুক্ষ শুষ্ক মৃত্তিকা যেমন এক বিন্দু জলকণা এক নিমেষে শোষণ করে, ঠিক তেমনি চান্দ্রেই গ্লাসে রাখা জলটি মুহূর্তে শেষ করল। একটু ধাতস্থ হয়ে রুমাল দিয়ে মুখের ঘামগুলো মুছল। এরপর ডাক্তার সান্যাল চিকিৎসা শুরু করলেন। প্রায় আধ ঘন্টা মতন কাউন্সেলিং করিয়ে সুরভি এবং সুরজিৎকে টাটা করে চান্দ্রেই যখন কিংসুকের গাড়িতে ওঠে, এই কদিনে দম বন্ধ করা অবস্থা কেটে গিয়ে মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেছে তার। বাড়িতে এসে কিংসুক জানালো যে একটা প্রজেক্ট নিয়ে অফিসের কাজে যেতে হচ্ছে তাকে গৌহাটি। ফিরবে 15 দিন পরে। চান্দ্রেই ঠিক করে নিল যে এই কদিন সে মার বাড়ি থাকবে। কিংসুককে ছাড়া এত বড় ফ্ল্যাটে তার একা থাকা অসম্ভব। অনেক দিন পরে ফুরফুরে মেজাজে ঘুমোতে যায় চান্দ্রেই। একটা অন্ধকার ঘর, অনেক পুরনো। ঘরের মধ্যিখানে একটা বেদি, তাতে চলছে যজ্ঞের আগুন। আর তার ঠিক সামনেই একটা কালো শাড়ি কাছা দিয়ে পরে বসে আছে এক যুবতী। তার ঠোঁট দুটি ক্রমাগত নড়ছে। ডান হাতে ধরা একটা কালো বিড়ালের মাথা। বিড়ালটার চোখ দুটো খোলা এবং তাতে রয়েছে অসীম জিঘাংসা। হঠাৎ
দৃশ্যপট বদলে গেল। ঘরটি হঠাৎ পরিবর্তন ঘটল যেন। যজ্ঞবেদীর বদলে ঘরের মাঝখানে একটা একটা খাট এবং তাতে শুয়ে দুই নরনারী। ঘরটি ভরে উঠেছে মায়াবী নীল আলোয়। ঠিক তখনই দেওয়ালে এক বিভৎস জিনিস চোখে পড়ে মেয়েটির। একটা একটা অদ্ভুত প্রাণী দেওয়াল বেয়ে মাকড়সার মতো সেটে আছে। সারা মাথা চুলে ঢাকা, চুলগুলো মাটি ছুঁয়েছে। হঠাৎ প্রাণীটি এগিয়ে আসতে থাকে। মেয়েটি এবার স্পষ্ট দেখতে পায় এটি আদপে একটি ভয়ানক নারী মূর্তি, যার সারা দেহে বিভিন্ন ধরনের পোকা অবস্থান করছে। সারা মুখের কোথাও চামড়ার বংশ নেই, সাদা মাংস দেখা যাচ্ছে। চোখের বদলে অবস্থান করছে দুটো সাদা সাদা গর্ত। নাকের কোনো অস্তিত্ব নেই, অত্যন্ত বড় মুখব্যাদান, এবং সেখান থেকে বেরিয়ে আসছে এক রক্তাক্ত লকলকে জিহ্বা। সেখান থেকে থকথকে লাল রঙের লালা ঝরে পড়ছে। নরকের সবচেয়ে নিকৃষ্টতম শয়তান। সারা মুখে ফুটে এসেছে নারকীয় লালসা। ক্রমশ ক্রমশ সে এগিয়ে আসতে থাকে চান্দ্রেইকে লক্ষ্য করে। চান্দ্রেই চেঁচিয়ে উঠতে যায়, কিন্তু অদ্ভুতভাবে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আবার তার ঘুম ভেঙে গেল। সারা শরীর ঘামে সিক্ত হয়ে উঠেছে। চান্দ্রেই তাড়াতাড়ি আলো জেলে দেওয়ালের দিকে তাকায়। না, কেউ তো কোথাও নেই। হঠাৎই তার চোখ যায় মার্বেল বাঁধানো মেঝের দিকে। সাদা মার্বেলের উপর ওটা কি পড়ে? লাল রঙের একটা আঠালো জিনিস কিছু মেঝের উপর কয়েক ফোঁটা পড়ে রয়েছে। এটাই কিছুক্ষণ আগে স্বপ্নে দেখা ভয়ঙ্কর প্রেতিনীটার জিহ্বা থেকে নিঃসৃত হচ্ছিল না? তার মানে কোনোটাই স্বপ্ন নয়, সে সে সত্যি এসেছিল। ভাবতেই চান্দ্রের হৃদস্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। মাথাটা তার তার কেমন ঘুরে গেল। ভীষণ কান্না পেল তার। এই স্বাভাবিক জীবনে এই কোন ঘোর অমনিশা নেমে এলো? কোন অশুভ ছায়া এসে পড়লো তার জীবনে? এই প্রেতিনী কে? কি চায় সে তার কাছে? কিভাবে একে নিজের জীবন থেকে দূর করবে সে? এইসব প্রশ্নগুলো সারা রাত মাথায় ঘুরতে লাগলো তার। সারা রাত দুটো চোখের পাতা এক করতে পারল না। চান্দ্রেই বুঝতে পারল যে এই ঘটনার মূল কাহিনী অনেক গভীরে প্রথিত। ভোরের মিঠে আলোয় রাঙা হলো ধরণী। পাখির কলতানে ভরে উঠল সকাল। চান্দ্রেই সারা রাত নির্ঘুম কেটেছে। ভোরের আলো তার ভয় কাটাতে অক্ষম। অন্যান্য দিন কিংসুক ওঠার আগেই চান্দ্রেই প্র্যাকটিস হয়ে যায়। আজ তার যেন একা ঘর থেকে বেরোতেই ভয় লাগছে। শুধু মনে হচ্ছে উঠে সেই বিভৎস বিভীষিকা এই বুঝি দৃশ্যমান হবে তার সামনে। চান্দ্রেই বিছানার উপর উঠে বসে। বেডসাইড টেবিল থেকে ফোনটা তোলে। খানিকক্ষণ পর কিংসুক উঠে পড়ে। চান্দ্রেইকে দেখেই সে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। চান্দ্রেইকে প্রশ্ন করতেই তার বুকে জমে থাকা কষ্টটা কান্না হয়ে বেরিয়ে আসে। কিংসুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। কোনো মতে তাকে ঠান্ডা করে কিংসুক শোনে সমস্ত ঘটনা। প্রথমে স্বপ্ন বলে উড়িয়ে দিলেও চান্দ্রের অঙ্গুলি নির্দেশ বরাবর মেঝেতে তাকিয়ে আঁতকে ওঠে কিংসুক।
ওটা কি? তার মানে চান্দ্রি যা বলছে তা স্বপ্ন নয়, সত্যি কিছু একটা এসেছিল এই ঘরে। কিন্তু পাশে শুয়ে কিংসু কেন কিছু টের পেল না? চান্দ্রি কেন বারবার এরকম স্বপ্ন দেখছে? চান্দ্রির সাথে কি সম্পর্ক সেই প্রেতিনীর? বেশি ভাবার সময় ছিল না কিংসুকে। তার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছিল। ইচ্ছে না থাকলেও চান্দ্রিকে একা রেখেই তাকে যেতে হবে। কিংসুক চান্দ্রিকে একবার বলেছিল যে তার সাথে একসঙ্গে বেরিয়ে মায়ের বাড়ি চলে যেতে, কিন্তু চান্দ্রি রাজি হয়নি। ওর বাবা মা দুজনেই এই সময় অফিসেই থাকে। এখন ও বাড়ি গেলে তাকে এখন একাই থাকতে হবে। তার চেয়ে বরং বিকেল বিকেলই বেরিয়ে যাবে সে। তাছাড়া একটু বাদেই ওদের কাজের মেয়ে আসবে, সে প্রায় দুপুর অবধি থাকবে, সুতরাং চান্দ্রের ভয় করবে না। আলতো আদর করে কিংসুক রেডি হয়ে লাগেজ নিয়ে চান্দ্রিকে টাটা করে বেরিয়ে পড়ে। কথা দেয় যে ফিরে এসে তারা কোথাও একটা ছুটি কাটিয়ে আসবে। দুপুরের মধ্যে সব গোছগাছ করে নেয় চান্দ্রেই। বেশি কিছু নেওয়ার নেই, ওই বাড়িতে সবই আছে তার। দু একটা প্রয়োজনীয় জিনিস ভরে নেয় সে ব্যাগে। এখনো হাতে কিছু সময় বাকি আছে দেখে একবার গড়িয়ে নিতে চায় সে। কখন যে গত রাতে নির্ঘুম চোখ দুটো আপনিই লেগে এসেছিল কে জানে। বৃষ্টির জলের আলতো স্পর্শে ঘুম ভাঙে ওর। কি বৃষ্টি কখন শুরু হলো? একটু আগেও তো আকাশে কোনো মেঘ ছিল না। তড়িঘড়ি জানালা বন্ধ করে মোবাইলে সময়টা দেখে নেয় সে। 5:10 বাজে, কিন্তু এর মধ্যেই কেমন যেন অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। কে যেন কালচে রঙা চাদর বিছিয়ে দিয়েছে সারা অম্বর জুড়ে। তীব্র আর্তনাদ করে দূরে কোথাও যেন একটা বাজ পড়ল। বিদ্যুতের চমকে মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে পৃথিবী। চান্দ্রি রেডি হয়ে নেয়। বৃষ্টি একটু ধরে এলেই সে বেরিয়ে যাবে। সে অপেক্ষা করতে থাকে। এদিকে বিকেল পেরিয়ে রাতে পা দিয়েছে। ঘড়িতে 7:10 বাজে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টির গতিবেগও বাড়ছে, ক্ষমার কোনো লক্ষণই নেই। না, আর অপেক্ষা করা যাবে না, এবার তাকে বেরোতেই হবে। সে ক্যাব বুক করে। 30 মিনিটের মধ্যে আসছে দেখাচ্ছে ক্যাব। প্রায় 15 মিনিট বাদে হঠাৎ দেখালো যে ক্যান্সেল ক্যাব। কি অদ্ভুত! মনে মনে চরম বিরক্তি এলো তার। এর কোনো মানে আছে? আবার একটা ক্যাব বুক করলো সে। এটাও 10 মিনিট বাদে ক্যান্সেল করে দিল। এবার চান্দ্রের ভয় হলো, তাহলে কি তার আজ যাওয়া হবে না? তাকে নির্জন পুরীতে একাকী কাটাতে হবে। কাল রাতের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে এক হিমশীতল স্রোত নামতে লাগলো। এটা ওই প্রীতিনীর চাল নয় তো? হয়তো যেন তেন প্রকারেণ সে একাই পেতে চাইছে চান্দ্রিকে। এতদিন কিংসুক ছিল তাই সে কিছু করতে পারেনি, কিন্তু আজ তার সুযোগ এসেছে। ভাবতেই চান্দ্রির চোখ দিয়ে জলের ধারা নামতে থাকে। নিজের বোকামোর জন্য নিজের প্রতি চরম রাগ হয় তার। কেন যে সে কিংসুকের কথা শুনে সকালেই চলে গেল না? কেনই বা সে হঠাৎ করে ঘুমিয়ে পড়ল? নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। প্রকৃতি আজ যেন প্রলয় নাচনে মেতেছে। সব ধ্বংস না করে তার ক্রোধ শান্ত হবে না। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে নিচে ড্রাইভ করে যেতে সে পারবে না, এটা সে বিলক্ষণ জানে। সে বুঝতে পারে যে তার জীবনে নামতে চলেছে কাল রাত্রি।
থিক্কাচারু তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম। গ্রামটি প্রায় 250 খানা ঘর নিয়ে গড়ে উঠেছে। গ্রামের মানুষেরা বেশ গরিব হলেও এতদিন যাবৎ বেশ সুখে শান্তিতেই ছিল। কিন্তু কিছুদিন ধরেই গ্রামের আবহাওয়া বদলে গেছে। এখন আর কেউ ঘর থেকে প্রায় বেরোয় না বললেই চলে। মাস দেড়েকের মধ্যে গ্রাম থেকে মোট 11টি ছেলে উধাও হয়ে যাচ্ছে। দু একদিন পর তাদের দেহ পাওয়া গেছে গ্রামেরই এক বিষ্ণু মন্দিরের সামনে, যা বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। বড় আশ্চর্যের বিষয় যে প্রতিটি দেহই একদমই অক্ষত, শুধু যা দেহের থেকে পুরুষাঙ্গটিও উধাও। পোস্টমর্টেমে লেখা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু। পুলিশ এটাকে সিরিয়াল কিলিং বলেই মনে করছে এবং তদন্ত চালাচ্ছে। একটি মাটির ছোট্ট বাড়ি, বাড়ির দাওয়ায় বসে আছে এক অশীতিপর বৃদ্ধা। আকাশের দিকে তাকিয়ে আপন মনে বলে চলেছে, ফিরে এসেছে, সে ফিরে এসেছে, কারোর রেহাই নেই, কেউ মুক্তি পাবে না, কারোর রেহাই নেই, কেউ মুক্তি পাবে না। চাঁদরেই অসহায়ের মতো সোফার উপর বসে পড়ে। বুঝতে পারে যে আজ আর তার নিস্তার নেই। ফোনটা অন করে সে, কিন্তু আশ্চর্য, একটু নেটওয়ার্ক নেই ফোনে। যেন সারা পৃথিবী থেকে তাকে বিচ্ছিন্ন করার এক চরম ষড়যন্ত্র। চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু পড়ে ভিজিয়ে দেয় তার গোলাপি চিবুক। রাত কটা বাজে কে জানে, হঠাৎ এক অস্বস্তিতে ঘুম ভেঙে যায় চাঁদরেই। চোখ মেলে তাকিয়ে দেখে যে সারা ঘর নিকষ কালো তমসায় নিমজ্জিত। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করেই বেড়ে গেছে। ঘরটা যেন হঠাৎ করেই এক ঊষর মরুভূমিতে পরিণত হয়েছে। কি ব্যাপার? লোডশেডিং নাকি? লাইট ফ্যান কিছুই চলছে না। একটু ধাতস্থ হতেই তার মনে পড়ে যায় সন্ধ্যের ঘটনা। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে কে জানে। ভীষণ তেষ্টা পেয়েছে চাঁদরের। মোবাইলটা খুঁজতে থাকে সে, একসময় পেয়েও যায়। ফ্ল্যাশটা জ্বালতে যাবে, হঠাৎ চোখ যায় অন্ধকার ঘরের এক কোণে জ্বলতে থাকা এক জলজলে রক্তবর্ণ বস্তুর দিকে। ওটা কি? তীব্র আর্তনাদ করে ওঠে চাঁদরেই। পাগলের মতো ফোনের আলোটা জ্বালাতে চেষ্টা করে, কিন্তু ফোনটা হঠাৎ একবার জ্বলে উঠেই বন্ধ হয়ে যায়। দু হাতে চোখ ঢেকে ফেলে চাঁদরেই। একটা শব্দে ধীরে ধীরে চোখ তুলে তাকায়। অন্ধকারে চোখটা এবার তার সয়ে গেছে। তার দিকে এগিয়ে আসছে নরকের সেই বিভৎস বিভীষিকা। অতি ধীর পদক্ষেপ তার। চুলগুলো সরীসৃপের ন্যায় এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। চোখ নাক হীন মুখে ফুটে উঠেছে নরকের লালসা। বিশাল মুখভেদনে ছড়িয়ে পড়েছে নারকীয় কুটিল হাসি। ক্রমশ এগিয়ে আসছে পিশাচিনী। চাঁদরের সমস্ত শরীর অসাড় হয়ে আসছে। পিশাচিনী চলে এসেছে তার একদম কাছে। তপ্ত বিস্ময় নিঃশ্বাসে যেন পুড়ে যাচ্ছে চাঁদরের সুকোমল ত্বক। চাঁদরের চেতনা লুপ্ত হতে চলেছে। নিজেকে নিষ্ঠুর মৃত্যুর হাতে সঁপে দিয়ে জ্ঞান হারায় চাঁদরেই। পিশাচিনী এগিয়ে আসে অচেতন চাঁদরের দেহের কাছে। কয়েকবার প্রদক্ষিণ করে তাকে।
তারপর ক্রূর হেসে উঠে যায় দেওয়ালে। অদ্ভুতভাবে সেঁটে থাকে দেওয়ালে। তার মুখের বিষাক্ত হাসি বলে দেয় যে এত সহজে সে নিষ্কৃতি দেবে না তার শিকারকে। প্রকৃতির নিয়মে কাল রাত্রি ঘুচে সকাল হেলো পৃথিবীতে। পাখির কলতানে আবার ভরে উঠল ধরণী। ঝড় বৃষ্টি থেমে গেছে, এক রৌদ্রোজ্জ্বল দিনের সূচনা হয়েছে। কাঁচের শার্সি বেয়ে আলো এসে পড়েছে চান্দ্রেয়ীর মুখে। সূর্যের আলো চোখে পড়তেই জ্ঞান ফিরে আসে চান্দ্রেয়ীর। চোখ মেলে চাইল সে। নিজেকে প্রথমে এই অবস্থায় ড্রয়িং রুমের মেঝেতে পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়। ধীরে ধীরে তার কাল রাতের সব কথা একে একে মনে পড়ে। নিজেকে অক্ষত দেখে পরম করুণাময় ঈশ্বরকে ধন্যবাদ জানায় চান্দ্রেয়ী। হঠাৎ কলিং বেলটা সশব্দে বেজে ওঠে। কি এলো এখন? ও তো বিমলাকে আসতে বারণ করেছে কদিনের জন্য। তবে কি ওই বিভীষিকা আবার ফিরে এলো? না না, তা কি করে হয়? চান্দ্রী এতদিনে একটা জিনিস বুঝেছে যে ওই পিশাচিনীর যত হম্বিতম্বি সবই রাতের আঁধারে। দিনের আলোয় তার জারিজরি সব খতম। চান্দ্রী সোফার হাতলটা ধরে ওঠার চেষ্টা করে, কিন্তু মাথাটা তার কেমন যেন ভারী ভারী লাগে। অতি কষ্টে উঠে দাঁড়ায় সে। এক রাতেই কেউ যেন তার অর্ধেক প্রাণশক্তি শুষে নিয়েছে। টলমলো পায়ে হেঁটে গিয়ে কোনো মতে দরজাটা খোলে সে। বাইরে দাঁড়িয়ে আছে তার বাবা মা। চন্দনবাবু আর মিনতি দেবী কাল অনেক রাত অবধি মেয়ের জন্য অপেক্ষা করেছেন। বারবার ফোন করেছেন মেয়েকে, কিন্তু মেয়ের ফোনে নট রিচেবল বলছিল। জামাইকেও ফোন করেছে তারা। কিংসুক বলে যে তার সাথে চান্দ্রের শেষ কথা হয় দুপুর নাগাদ। গৌহাটি পৌঁছেই সে ফোন করেছিল। তারপর মিটিংয়ে ঢুকে পড়ায় আর ফোন করা হয়নি। শ্বশুরমশাইয়ের ফোন পেয়ে সে বারবার ফোন করতে থাকে চান্দ্রেয়ীকে, কিন্তু এক যান্ত্রিক কণ্ঠস্বর একই কথা শোনাতে থাকে। নিজেকে ভীষণ অসহায় মনে হয় কিংসুকের। সে ঠিক করে কালকেই ফিরে যাবে সে কলকাতায়। সারা রাত ছটফট করতে থাকে চান্দ্রেয়ীর বাবা মা। ওই ভয়ঙ্কর দুর্যোগে তাদের পক্ষে উত্তর কলকাতা থেকে দক্ষিণে আসা অসম্ভব ছিল, তাই রাতটুকু কোনো মতে কাটিয়ে ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েছেন দুজনে। মেয়েকে অক্ষত অবস্থায় দেখে দুজনের যেন ধরে প্রাণ ফিরে এলো। চন্দনবাবু কিংসুককে ফোন করে জানিয়ে দেয় যে চান্দ্রেয়ী একদম ঠিকঠাক আছে, তার এখনই আসার কোনো দরকার নেই, সে যেন কাজ মিটিয়েই আসে। চান্দ্রেয়ীও যথাসম্ভব স্বাভাবিক গলায় কথা বলে। ফোন রাখতে এগিয়ে আসেন মিনতি দেবী। মেয়ের উস্কো খুস্কো চুল, ক্লান্ত চেহারা, চোখের তলার কালি বুঝিয়ে দেয় যে মেয়ের কিছু একটা হয়েছে। মেয়েকে চোখ মুখ ধুয়ে আসতে বলে রান্নাঘরে ঢোকেন তিনি। 3 কাপ চা করে মেয়েকে ও স্বামীকে নিয়ে বসেন ড্রয়িং রুমে। সব ঘটনা খুলে বলতে বলেন। চান্দ্রেয়ীও সবটুকু উজাড় করে দেয় বাবা মার সামনে। দুজনেই মেয়ের কথা শুনে চমকে ওঠেন। মৃদু ধমকও দেন তাকে, তাদের এতদিন কিছু না জানানোর জন্য। তারপর মেয়েকে তৈরি হতে বলে ফোন লাগান তাদের গুরুদেব আচার্য শ্রী ব্রহ্মানন্দকে। গুরুদেবকে জানান যে বিকেলে তিনি তার মেয়েকে নিয়ে আসছেন তার কাছে, গভীর সংকটে পড়ে। বিকেল 4:30 নাগাদ বেরিয়ে পড়েন তিনজন। 5:15 মধ্যে পৌঁছে যান আশ্রমে। 5:30 নাগাদ গুরুদেব সাক্ষাৎ দিলেন। তিনজনে প্রণাম করে গুরুদেবকে। তারপর চান্দ্রেয়ীকে বলতে বলেন গুরুদেব। চান্দ্রেয়ী প্রায় এক নিঃশ্বাসে সবটা বলে যায়। সবটা মনোযোগ দিয়ে শুনে চান্দ্রেয়ীর দিকে পূর্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে গুরুদেব বললেন, মা, তোমাকে আমি কটা প্রশ্ন করব, তুমি ভেবে চিনতে সবকটির ঠিকঠাক উত্তর দেবে।
তোমার এই উত্তরের ওপর নির্ভর করছে তোমার জীবন মরণ। চান্দ্রাই ঘাড় হেলায়। তুমি ঠিক করে ভেবে বলো দেখি, কতদিন ধরে তুমি দেখছো এই স্বপ্ন? চান্দ্রাই মনে মনে হিসাব করে বলে যে চেন্নাই থেকে ফেরার পরের দিন থেকেই সে স্বপ্ন দেখছে। তার স্পষ্ট মনে আছে, চেন্নাই থেকে তার ফ্লাইট ছিল বিকেল 5:10। কলকাতায় নেমে বাড়ি আসতে আসতে তার প্রায় 11টা বেজে গিয়েছিল। কিংশুক পিক আপ করতে এসছিল। সেদিন রাতে তার খুব ভালো ঘুম হয়েছিল, কিন্তু তারপরের দিন থেকেই শুরু হয়েছিল এই উপদ্রব। গুরুদেব জিজ্ঞেস করেন, তুমি কি ওই জায়গা থেকে কোনো জায়গায় ঘুরতে গিয়েছিলে? চান্দ্রাই মাথা নাড়ে। সে 4 দিন 3 রাত ছিল চেন্নাইয়ে। এর মধ্যে 2 দিন সে কোথাও যাওয়ার সুযোগ পায়নি। 3 দিনের দিন সকালটা তার কেটে গিয়েছিল প্রতিযোগিতার ফলাফল বাছাই করতে ও প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিতে। ওই দিন বিকেল বেলা সে ও কলকাতা থেকে যাওয়া আর একজন বিচারক মধুশ্রীদি বেরিয়েছিল একটু শপিংয়ে। আর কোথাও সে তো যায়নি। ও হ্যাঁ, একটুখানি সময় তারা মেরিনা বিচেও কাটিয়েছিল। গুরুদেব বেশ চিন্তিত মুখে বললেন, সেদিন তোমরা কি কি কেনাকাটা করেছিলে? চান্দ্রাই একটু ভেবে নিয়ে বলে, এই তো কটা শাড়ি আর টুকিটাকি সাজের জিনিস, আর কিংশুকের জন্য একটা রিস্ট ওয়াচ। আর কিছু না? একটু ভেবে বলো। না, কই না তো। ও হ্যাঁ, শপিং করে ফেরার সময় একটা কিউরিও শপে ঢুকেছিলাম আমরা। মধুশ্রীদির আসলে পুরনো জিনিসের প্রতি ভীষণ ঝোঁক, তার জন্যেই গিয়েছিলাম। মধুশ্রীদি যখন এটা ওটা কিনছিল তখনই একজোড়া বেশ পুরনো ঘুঙুর আমার নজরে পড়ে। লাল ভেলভেটের ওপর বাঁধানো ঘুঙুরটা। অনেক পুরনো হলেও রং এখনো অটুট, দেখতেও বেশ রাজকীয়। হাতে নিয়ে দেখতে দেখতে ভীষণ পছন্দ হয়ে যায় আমার, তাই কিনে নিই। চেন্নাই থেকে ফেরার পরের দিন নতুন কেনা ঘুঙুরটা পরিয়ে প্র্যাকটিস করেছিলাম। আর আর সেদিন রাত থেকেই ওই ওই ভয়ানক পিশাচিনী হানা দিচ্ছে আমার স্বপ্নে। তবে কি ওই ওই ঘুঙুরের মধ্যে করে কোনো নরকের বিভীষিকাকে আমি আহ্বান করে নিয়ে এসেছি আমার জীবনে? গুরুদেব সবটা শুনে গম্ভীর মুখে বলেন, যা বোঝার আমি বুঝে গেছি। তুমি এই ঘুঙুরের সাথে করে বয়ে নিয়ে এসেছো এই অতৃপ্ত প্রেতিনীকে। তাকে ফেরাতে গেলে আমাদের সেখানেই যেতে হবে যেখান থেকে তুমি তাকে নিয়ে এসেছো, আর জানতে হবে এই ঘুঙুরের ইতিহাস। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। তুমি আমাদের সকলের যাওয়ার ব্যবস্থা করো। আমার সাথে আমার এক শিষ্য যাবে। তবে আগেই বলে দিচ্ছি, এই যাত্রায় কিন্তু পদে পদে বিপদ আসবে। আপ্রাণ বাধা দেবে ওই পিশাচিনী। বুকে সাহস বেঁধে তোমাদের এগিয়ে যেতে হবে। বাড়ি ফিরে চান্দ্রাই ফোনে সব জানায় কিংশুককে। সব শুনে বিস্মিত হয় সে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এই একবিংশ শতাব্দীর পাদপৃষ্ঠে দাঁড়িয়েও এই রকম ঘটনা কি করে সম্ভব। কিন্তু অবিশ্বাস করার তো কোনো অবকাশই নেই। কিংশুক যত তাড়াতাড়ি সম্ভব চান্দ্রাইকে রওনা দিতে বলে। সেও কাজ মিটিয়ে যত তাড়াতাড়ি পারবে চেন্নাইয়ে পৌঁছে যাবে, সে কথা দেয়। আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয় চান্দ্রাই। বাবা মার সাথে কথা বলে টিকিট বুক করার জন্য ফোনটা খোলে। না, কাল পরশু একটা ফ্লাইটও ফাঁকা নেই। বৃহস্পতিবার সন্ধ্যের দিকে একটা ফ্লাইট ফাঁকা আছে, তবে আর মাত্র 7টা সিট পড়ে রয়েছে। তড়িঘড়ি বুক করতে চায় সে, কিন্তু প্রতিবারই ট্রানজ্যাকশন ফেল্ড দেখায়। প্রায় 10 বার একই ব্যাপার ঘটে। চান্দ্রাই বুঝতে পারে যে
এটা প্রথম বাধা। এরপর বহু বাধার সম্মুখীন তাদের হতে হবে। শেষবারের মতো চেষ্টা করে চান্দ্রাই এবং অদ্ভুতভাবেই এবার হয়ে যায়। আনন্দে ভরে ওঠে তার মন। তাড়াতাড়ি গিয়ে বাবা মাকে জানায়। চন্দনবাবু ও মিনতি দেবী ভগবানকে অশেষ ধন্যবাদ জানান। রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে তিনজন। আজ চান্দ্রেই বাবা মার সাথেই শুয়েছে, সেই ছোট্টবেলার মতো। রাতের বয়স যত বাড়তে থাকে, চান্দ্রের মনের কোণে সেই ফিকে হয়ে যাওয়া ভয়টা আবার উকি দিতে শুরু করে। যদিও গুরুদেব তাকে একটা মন্ত্রপুত মাদুলি দিয়েছে, তবু তার শঙ্কা যেন কিছুতেই কাটছে না। অনেকক্ষণ আকাশ পাতাল ভাবার পর একসময় দু চোখ বুজে এলো। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে চান্দ্রের। এক ঘুমেই রাত কাবার হয়ে গেছে তার। সেই স্বপ্নটা সে আজও দেখেছে, তবে ওই প্রেতিনী আজ আর তাকে আক্রমণ করতে আসেনি। ঘরের এক কোণে দাঁড়িয়ে ক্রূর দৃষ্টিতে শুধু মেপেছে তাকে। বেলার দিকে মিনতি দেবী ফোন করেন গুরুদেবকে, জানান যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন বিকেলের ফ্লাইটে টিকিট কাটা হয়েছে। শুনে গুরুদেব জানান যে সে আর তার শিষ্য সোজা এয়ারপোর্টে চলে যাবে, আর চান্দ্রেই যেন সঙ্গে করে ঘুঙুরটা নিয়ে নেয়। আর ঘুঙুরটা যে দোকান থেকে কেনা হয়েছিল সেই দোকানের ক্যাশ মেমোটাও। কথা শেষ করে ফোনটা রাখার আগে কি মনে হতেই আচার্য ব্রহ্মানন্দ প্রশ্ন করেন, ঘুঙুরটা বর্তমানে এখন কোথায় আছে? চান্দ্রির ফ্ল্যাটেই কি? মিনতি দেবী চান্দ্রের কাছ থেকে শুনে নিয়ে জানান যে হ্যাঁ, ঘুঙুরটা এখনো চান্দ্রের ফ্ল্যাটেই আছে। গুরুদেব বলেন যে ঘুঙুরটা আনতে যেন কোনো মতেই চান্দ্রেই না যায়, তার বদলে মিনতি দেবী যাবেন তার এক শিষ্যর সাথে। আজ দুপুর 3টে নাগাদ মিনতি দেবীর বাড়িতে পৌঁছে যাবে তার শিষ্য। মিনতি দেবী যেন একদম তৈরি থাকেন, যাতে সাথে সাথেই তিনি বেরিয়ে যেতে পারেন। নইলে রাত নামলে ওই পিশাচিনীর সাথে পেরে ওঠা অসম্ভব হয়ে যাবে, কারণ রাতই তার সমস্ত শক্তির আধার। এই বলে ফোন রাখেন আচার্য ব্রহ্মানন্দ। তিনি ইচ্ছে করেই চন্দনবাবুকে না যেতে বলে মিনতি দেবীকে যেতে বলেন। তিনি মনে মনে বিশ্বাস করেন যে মাতৃশক্তির ও মাতৃস্নেহের ঊর্ধ্বে কিছুই নেই এই পৃথিবীতে। মিনতি দেবী চান্দ্রের কাছে জানতে চান যে ওই কিউরিও শপের ক্যাশ মেমোটা সে কোথায় রেখেছে। চান্দ্রেই কিছুতেই মনে করতে পারছে না যে সে কোথায় রেখেছে, না ফেলে দিয়েছে। অত বড় বাড়িতে মিনতি দেবীর পক্ষে ওইটুকু একটা কাগজ খোঁজা অসম্ভব। চান্দ্রেই থাকলেও না হয় একটা কথা ছিল, কিন্তু চান্দ্রেই হঠাৎ ওর পার্সটা হাতড়াতে থাকে। অনেক সময় ও অনেক কাগজই পার্সেই রেখে দেয়। পার্সের একটা ছোট্ট খোপে উঁকি দিচ্ছে একটা সবজেটে কাগজ। তুলে নিয়ে মেলে ধরে সামনে। আরে হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই ক্যাশ মেমোটা। স্বস্তির নিঃশ্বাস ফেলে চান্দ্রেই। দুপুর 2:30-র মধ্যে তৈরি হয়ে যান মিনতি দেবী। মনে মনে হালকা উত্তেজনা থাকলেও মেয়ের সামনে প্রকাশ করেন না তিনি। ঠিক 3টে এসে উপস্থিত হয় একটি 28 বছরের যুবক। নিজেকে সে আচার্য ব্রহ্মানন্দের শিষ্য বলেই পরিচয় দেন। গুরুদেব তাকে পাঠিয়েছে বলে জানান। তার নাম প্রশান্ত। যুবককে দেখে মনে হয় না যে সে কোনো সাধনার সাথে যুক্ত। একেবারেই সাধারণ পোশাক পরিচ্ছদ, পরনে একটা ডিপ ব্লু জিন্স এবং মেরুন রঙের কুর্তা, একগাল ট্রিম টারি, কাঁধে একটা শান্তিনিকেতনী ঝোলা ব্যাগ, চোখে একটা রিমলেস চশমা। তবে চশমার পেছনে থাকা চোখ দুটিতে প্রজ্ঞার ছাপ সুস্পষ্ট। ছট করে কেউ দেখলে মনে করবে যে কোনো কলেজের বুঝি অধ্যাপক। মিনতি দেবীকে নিয়ে প্রশান্ত যখন তার আগে থেকেই ভাড়া করা ওলাতে উঠল, তখন ঘড়িতে সময় 3:05। এখান থেকে চান্দ্রের ফ্ল্যাটে যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো।
গাড়ি যখন সমস্ত যানজট কাটিয়ে চাঁদরাইতে অ্যাপার্টমেন্টের মেঘমল্লারের সামনে দাঁড়ালো, ঘড়ির কাঁটা তখন 4:30 পেরিয়েছে। ওলার ভাড়া মিটিয়ে দিয়ে নেমে পড়ে দুজনে। সোজা লিফটে গিয়ে ওঠে। 5 তলায় লিফটের উল্টো দিকের ফ্ল্যাটটা চাঁদরাইদের। লিফট থেকে নেমে মিনতি দেবী ব্যাগ খুলে চাবি বের করেন। দরজা খুলতে যাওয়ার আগে প্রশান্ত তাকে অপেক্ষা করতে বলে। তারপর চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ করে নিজের এবং মিনতি দেবীর গাত্রবন্ধন করে। তারপর হাতের ইশারায় মিনতি দেবীকে দরজা খুলতে বলে। মিনতি দেবী চাবি ঘুরিয়ে দরজার লকে চাপ দেন। অদ্ভুতভাবে দরজাটা খোলে না। বেশ কয়েকবার চেষ্টা করে অসহায় মুখে তাকান তিনি প্রশান্তর দিকে। এবারে প্রশান্ত তাকে সরে যেতে বলে নিজেই হাতলে চাপ দেয়, কিন্তু না, দরজা তো সত্যিই খুলছে না। বেশ কয়েকবার চেষ্টা করার পর সে বুঝে যায় যে কার কাজ। পকেট থেকে ছোট্ট ধূসর রঙের বস্তু ভরা একটা শিশি বের করে শিশি থেকে বস্তুটি হাতে ঢালতেই মিনতি দেবী বুঝতে পারেন যে ধূসর রঙা বস্তুটি আসলে ছাই। প্রশান্ত ছাই নিয়ে হাতটি মুঠো করে মুখের সামনে নিয়ে বিড়বিড় করে কোনো একটা মন্ত্র বলে, তারপর ছুড়ে দেয় দরজার হাতলে। তারপরে চাপ দিতেই দরজা খুলে যায়। ভিতরে প্রবেশ করে দুজনে। মিনতি দেবীকে অনুসরণ করে প্রশান্ত ঢোকে চাঁদরাইর নাচের ঘরে। চাঁদরাইর বলা আলমারির দিকে যেতে যেতেই মিনতি দেবীর মনে হয় যে মাটি যেন ভীষণ কাঁপছে, দাঁড়িয়ে থাকা দুর্বিষহ হয়ে যাচ্ছে। ব্যাপার বুঝে আবারও একই প্রক্রিয়া শুরু করে প্রশান্ত। একটু পরেই ধরিত্রী শান্ত হয়। মিনতি দেবী এগিয়ে গিয়ে আলমারি খোলেন এবং আলমারির দ্বিতীয় ধাপে দেখতে পান ঘুঙুরটাকে। চিনতে কোনো সমস্যা হয় না, সত্যি খুব আকর্ষণীয় ঘুঙুর জোড়া। মিনতি দেবীকে সরে যেতে বলে নিজে এগিয়ে এসে ঘুঙুরটা তুলে নেয় প্রশান্ত, ঢুকিয়ে নেয় কাঁধের ছোলায়। ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে একটা লু বয়ে যায়। ঘরের তাপমাত্রা হঠাৎই যেন বেড়ে যেতে শুরু করে, আর এক মুহূর্ত দেরি না করে মিনতি দেবীর হাত ধরে বেরিয়ে আসে প্রশান্ত। ফ্ল্যাটের বাইরে এসে দ্রুত দরজা বন্ধ করতে করতে দুজনেরই কানে আসে হাড় হিম করা এক বীভৎস চিৎকার। দরজা বন্ধ করে দুজনে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। মিনতি দেবী লিফটের দিকে এগিয়ে যেতেই প্রশান্ত তাকে বাধা দেয়, সিঁড়ি দিয়ে নামতে বলে, কারণ সে জানতো যে ওই প্রেতি নিয়ে এত সহজে তো হাল ছাড়বে না, লিফটেও ওঁত পেতে থাকবে সে। সিঁড়ি বেয়ে নেমে আসে দুজনে। মিনতি দেবী বেশ হাঁপিয়ে গেছেন। এই বয়সে তার শরীর ও মনের উপর দিয়ে যে চাপ যাচ্ছে তা সহ্য করা যথেষ্ট কষ্টকর। রাস্তায় এসে দাঁড়ান দুজনে। হঠাৎ একটা ট্যাক্সি প্রশান্তকে লক্ষ্য করে যেন ছুটে আসে। প্রশান্ত কোনো মতে সরে গিয়ে নিজেকে রক্ষা করে। মিনতি দেবী ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে ওঠেন। চোখ খুলে প্রশান্তকে অক্ষত দেখে তার বুকে বল আসে। একটু বাদেই একটা ট্যাক্সি পেয়ে যান দুজনে এবং প্রশান্ত তাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। মাঝখানে কেটে গেছে একদিন। এই একদিনে আর সেরকম কিছুই ঘটেনি। সব গোছগাছ করে 4টের সময় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় তিনজন। এয়ারপোর্টে পৌঁছে মিনতি দেবী ফোন করেন গুরুদেবকে। গুরুদেবও বলেন যে আর কিছুক্ষণের মধ্যেই তারা ঢুকছেন।
15 মিনিটের মধ্যেই এসে পৌঁছন আচার্য ব্রহ্মানন্দ এবং তার শিষ্য প্রশান্ত। 5 জনের লাগেজ জমা দিয়ে বোর্ডিং পাস নিয়ে লাউঞ্জে ঢোকেন। কিছুক্ষণ গল্পগুজবের পর অ্যানাউন্সমেন্ট করতেই 5 জনে এগিয়ে যান এয়ারবাসের দিকে। প্লেনে উঠে সবাই নিজের নির্দিষ্ট আসন অধিগ্রহণ করে। নির্দিষ্ট সময়ে প্লেন ছাড়ে। 5 জনে উড়ে যায় নীল পর্বতের দেশের উদ্দেশ্যে। যেখানে তাদের জন্য অপেক্ষা করে আছে এক ভয়াবহ ইতিহাস। চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যখন ওরা বেরোয় ঘড়ির কাঁটা তখন 10টার ঘর ছুঁয়েছে। আগেই হোটেল বুক করে রেখেছিল চান্দ্রেই। হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেটাতে করে ওরা যখন হোটেল গ্রিন রোজে পৌঁছলো তখন রাত প্রায় 11:30। 2টো রুম বুক করা হয়েছিল। একটাতে চান্দ্রেইরা 3 জন আর অপরটাতে গুরুদেব ও প্রশান্ত। চান্দ্রেইর পক্ষে একা একটা রুমে থাকা অসম্ভব। রাতের খাবার সকলে ঘরেই খেয়ে নিল। বেশ টায়ার্ড ছিল সকলেই, তাই ঘুম আসতে বেশি দেরি হলো না। আজ রাতেও সেই একই স্বপ্ন। আজ সেই ভয়াবহ নারী মূর্তি ওর খাটের কাছাকাছি চলে এসে তীর্যক দৃষ্টিতে মাপছে চান্দ্রেইকে। তার চোখে মুখে ফুটে উঠছে অপরিসীম ক্রোধ। তবে এই কদিন আর ঘুম ভাঙে না চান্দ্রেইর, মন্ত্রপুত মাদুলির প্রভাবে। সকালে ফ্রেশ হয়ে 3 জনে চলে এলো পাশের ঘরে। গুরুদেব তখন খাটের উপর বসে একটা পুঁথি পড়ছেন। প্রশান্ত বাথরুমে। 3 জনে গিয়ে সোফায় বসল। একটু পরেই বাথরুম থেকে বেরিয়ে এলো প্রশান্ত। রিসেপশনে ফোন করে চায়ের অর্ডার দিল চান্দ্রেই। টুকটাক কথাবার্তা শুরু হলো। গুরুদেব বললেন, আমাদের এখন প্রথম জানতে হবে যে কে ওই ঘুঙুরের অধিকারিণী ছিল এবং কি এমন ঘটেছিল যার জন্য ঘুঙুরটা একটা অভিশপ্ত ঘুঙুরে পরিণত হয়েছে। প্রথমেই আমাদের ওই দোকানে যেতে হবে যেখান থেকে চান্দ্রেই ঘুঙুরটা কিনেছিল। ওখান থেকে জানা গেলেও যেতে পারে। যদি ব্যর্থ হই তবে অন্য উপায় ভাবতে হবে। এখন তোমরা বেরিয়ে পড়ো। চান্দ্রেই, প্রশান্ত এবং চন্দন, তোমরা 3 জনে যাবে। আমি আর মিনতি এখানেই থাকছি। এত লোকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। চান্দ্রেই, চন্দনবাবু ও প্রশান্ত তৈরি হয়ে নেন 3 জনে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে 3 জন। ট্যাক্সি নিয়ে মিনিট 45-এর মধ্যেই চলে আসে সেই দোকানটিতে। দোকানের নাম কিউরিও এম্পোরিয়াম। 3 জনে প্রবেশ করেন দোকানের মধ্যে। একটু আগেই বোধহয় খুলেছে দোকানটা। একজন কর্মচারী বিনয়ী মুখে এগিয়ে আসে। ওরা 3 জন তাকে পাশ কাটিয়ে চলে যায় একেবারে কাউন্টারের কাছে। কাউন্টারে এক মধ্যবয়সী ভদ্রলোক বসে। সম্ভবত ইনিই মালিক। কাছে যেতেই লোকটি একটি বিনয়ী হাসি হেসে জিজ্ঞেস করে, কি লাগবে? প্রশান্ত ওর কাঁধের ঝোলা ব্যাগটা থেকে বের করে ঘুঙুর চোরা। লোকটি একটু বিস্মিত হয়। প্রশান্ত বলে যে এই ঘুঙুর চোরা কদিন আগেই এই দোকান থেকেই কেনা। চান্দ্রের দিকে হাত বাড়াতেই চান্দ্রেই পার্স খুলে ক্যাশ মেমোটা বের করে বাড়িয়ে দেয় প্রশান্তের দিকে। লোকটি সামনে ধরতেই লোকটি হাহা করে বলে ওঠে যে সে বিক্রিত মাল ফেরত নেয় না। প্রশান্ত কোনো মতে চুপ করায় লোকটাকে। সে বোঝায় যে জিনিসটা তারা বেচতে আসেনি, এর সম্বন্ধে কিছু খবর নিতে এসেছে শুধু। সন্দেহের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে তার কর্মচারীকে হাঁক পাড়ে 3টে চেয়ার দিয়ে যাওয়ার জন্য। ছেলেটি এসে 3টে চেয়ার দিয়ে যায়। হাতের ইশারায় 3 জনকে বসতে বলে। তারপর চান্দ্রেই ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে তাকে। শুনতে শুনতে লোকটার মুখ হাঁ হয়ে যায়।
সব শুনে বেশ ভয় পায় সে জানায় যে এই ঘুঙুরটি যে ডিলারের কাছ থেকে নিয়েছে তার সাথে আজই কথা বলবে। কাল বিকেলের মধ্যে অবশ্যই সবটা জানিয়ে দেবে চান্দ্রেয়ীদের। কাল সন্ধে 6টায় আসতে বলে তাদের এবং তার সাথে সাথে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় সে। চান্দ্রেয়ীরা ফিরে আসে। আজকের দিনটা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বিকেলে 4 জনে বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরে ফিরে আসে হোটেলে। গুরুদেব বেরোননি তাদের সাথে, তিনি তার ঘরে ধ্যানে মগ্ন ছিলেন। 4 জনে ফিরে যে যার ঘরে ফ্রেশ হয়ে নেয়। 9:30টার মধ্যে ডিনারের জন্য নিচের হল ঘরে চলে যায় 5 জন। আজ মেনুতে দক্ষিণী আয়োজন। খেতে খেতে হঠাৎই লোডশেডিং হয়ে যায়। সারা হোটেল নিকষ অন্ধকারে ঢেকে যায়। হঠাৎই চান্দ্রেয়ীর চোখ যায় উল্টো দিকের টেবিলে। ভয় চিৎকার করে ওঠে সে। টেবিলের উপর অদ্ভুতভাবে ঝুলে রয়েছে ওই পিশাচিনী, আর তার সারা মুখে ফুটে উঠেছে নৃশংসতা। চান্দ্রেয়ী চিৎকারে প্রশান্ত তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ অন করে। সঙ্গে সঙ্গেই কারেন্ট চলে আসে। চান্দ্রেয়ী দেখে যে ওই টেবিলটা একদম ফাঁকা। তাহলে কি সে ভুল দেখল? না না, হতেই পারে না। কোনো মতে তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়ে চান্দ্রেয়ী। পরদিন সারাদিন ছটফট করেই কেটে যায়। বিকেল 5টা বাজতেই বেরিয়ে যান 3 জনে। 6টার আগেই তারা দোকানে পৌঁছে যান। দোকানে আজ বেশ ভিড়। কালকের লোকটি অর্থাৎ দোকানের মালিক ওদের দেখে চোখের ইশারায় অপেক্ষা করতে বলে। দোকানে ভিড় একটু কমলে মালিক 3 জনকে নিয়ে বসায়। তারপর বলতে শুরু করেন, আমি ফোন করেছিলাম, কিন্তু ও তেমন কিছুই বলতে পারিনি। শুধু জানিয়েছে যে বেশ কয়েক মাস আগে একদল আর্কিওলজিস্ট পেনাম্মা জেলার থিক্কোচারি বলে একটি গ্রামে নাকি অভিযান চালায়। সেখানকার ধ্বংসপ্রায় এক মন্দির থেকে এই ঘুঙুর সহ অনেক কিছুই পায়। তারা সব সরকারের কাছেই জমা করে। সেখান থেকে বিভিন্ন হাত ঘুরে ঘুঙুরটা এসে পড়ে ওই ডিলারের কাছে, আর সেখান থেকেই এই কিউরিও এম্পোরিয়ামের মালিক কার্তিকেনানের হাতে, এবং সেখান থেকেই আপনার হাতে। তবে এই ঘুঙুরটা কার্তিকেনান বা তার ডিলারের কাছেও বেশ কদিন ছিল। তাদের কিন্তু কোনো সমস্যাই হয়নি। আর বেশি কিছু জানা যায়নি কার্তিকেনানের কাছ থেকে। শেষে ওনাকে অনেক ধন্যবাদ জানিয়ে উঠে পড়ে 3 জন। হোটেলে ফিরে 3 জনেই সোজা চলে আসে গুরুদেবের ঘরে। সেখানে আগে থেকেই মিনতি দেবী উপস্থিত ছিলেন। বেশ উৎকণ্ঠিত ছিলেন উনি। ঘরে ঢুকে সোফায় বসে পড়ল 3 জন। গুরুদেব জিজ্ঞাসা করাতে সবটা গুছিয়ে বলল প্রশান্ত। পুরোটা শুনে গুরুদেব একটু চিন্তিত হলেন। একটু বাদে বললেন, তিক্কোচারু যাওয়ার ব্যবস্থা করো। ওখানেই আমাদের সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। ঘরে চলে আসে চান্দ্রেয়ী। ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে সব ঠিকঠাক করতে। বাথরুম থেকে বেরোতেই ফোন আসে কিংসুকের। সে জানায় যে তার কাজ মিটে গেছে। সে কালই আসছে চেন্নাইতে মর্নিং ফ্লাইটে। তার হোটেলে ঢুকতে ঢুকতে 12টা বেজেই যাবে। চান্দ্রেয়ী তাদের থিক্কোচারু যাওয়ার কথাটা বলে। কিংসুক বলে যে সে কাল 12টার মধ্যে ঢুকে গেলে তারা ইজিলি 1টার মধ্যে পৌঁছতে পারবে। চান্দ্রেয়ী খানিকক্ষণ চিন্তা করে বলে যে সে কাল আসুক, তারপরই ভাবা যাবে। এই বলে সে ফোনটা রেখে দেয়। পাশের ঘরে গিয়ে চান্দ্রেয়ী গুরুদেবকে জানায় কিংসুক আসার কথা। গুরুদেব বলেন,
তাহলে কিংশুক এলেই রওনা দেওয়া হবে কালই। আর বেশি দেরি করা ঠিক হবে না। প্রশান্ত ফোনে ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলেছিল। এখান থেকে পেনাম্মা প্রায় ঘন্টা চারেকের রাস্তা, আর সেখান থেকে থিক্কোচারু আরও ভিতরে, আরও ঘন্টা দুয়েকের রাস্তা। অর্থাৎ সব মিলিয়ে 6-6.5 ঘন্টা। তার মানে যদি কাল 1টায় বেরোনো হয়, তবুও পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়েই যাবে। গুরুদেব দিনের আলো থাকতে থাকতেই পৌঁছতে চান, যেন তেন প্রকারে। অবশেষে ঠিক হলো যে পরশুদিন সকাল 8টায় রওনা দেওয়া হবে। তাহলে দিন থাকতে থাকতেই পৌঁছে যাবে তারা। সেই মতো গাড়ি বুক করা হলো। মাঝখানে কেটে গেছে একটা দিন। কিংশুকও চলে এসেছে। যাওয়ার দিন ভোর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। অকাল বর্ষণে সিক্ত হচ্ছে ধরা। গুরুদেব আর দেরি করতে চাইলেন না। গাড়ি যথাসময়ে এসে গিয়েছিল। গাড়িতে ওঠার আগে নিজের এবং বাকি 5 জন, এমনকি ড্রাইভারের গাত্রবন্ধন করে দিলেন আচার্য ব্রহ্মানন্দ। এই প্রেতিনি মারাত্মক ধূর্ত। এই কদিন চুপচাপ আছে মানে সে কোনো না কোনো সুযোগের অপেক্ষা করছে। তাই ব্রহ্মানন্দ কোনো ঝুঁকি নিতে চান না। ব্রহ্মানন্দের নির্দেশে সবাই উঠে পড়ল গাড়িতে। গাড়ি রওনা হলো এক অজানা ইতিহাসের সন্ধানে। গাড়ি যখন থিক্কোচারুতে পৌঁছলো তখন ঘড়ির কাঁটা 3টে পার করেছে। গ্রামে এসে তারা প্রথমে একটা হোটেল খুঁজতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই দুপুরেই গ্রামের রাস্তা একদম ফাঁকা। সারা গ্রাম যেন এক ভয়ঙ্করী মুহূর্তের জন্য অপেক্ষা করে রয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ল একটা ছোট্ট চায়ের দোকান। প্রশান্ত নেমে তেলেগু ভাষায় দোকানিকে জিজ্ঞেস করে গ্রামের মোড়লের বাড়ির ঠিকানা। লোকটি একটু অবাক হয় প্রশান্ত ও রাস্তায় দাঁড়ানো গাড়িটাকে দেখে। তারপর বলে যে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে বাঁদিকের যে দোতলা বাড়িটা পড়বে, সেটাই মোড়লের বাড়ি এবং গ্রামের একমাত্র দোতলা বাড়ি। দোকানিকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়ে প্রশান্ত। দোকানির কথা মতো ড্রাইভারকে নির্দেশ দেয় সে। মিনিট 5 মধ্যেই চলে আসে মোড়লের বাড়িতে। দোকানির কথা অনুযায়ী গ্রামের সত্যি একমাত্র দোতলা বাড়ি। যদিও বাড়িতে বর্তমানে মানুষ আছে বলে তো মনে হলো না। গাড়ি থেকে নেমে দাঁড়ালো কিংশুক ও প্রশান্ত। দুজনে এগিয়ে গেল বাড়িটার দিকে। বাড়ির দরজার কাছে এসে প্রশান্ত তেলেগু ভাষায় ডাকাডাকি শুরু করলো। কিছুক্ষণ পরে এক প্রৌঢ় বেরোলো বাড়ি থেকে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ ওদের দুজনের দিকে। তারপর বলল, কে আপনারা? কি চান? প্রশান্ত জিজ্ঞেস করলো যে এখানে কোনো থাকার হোটেল আছে কিনা। লোকটা অল্প হেসে ঘাড় নেড়ে না বলে। যারা কোনো সরকারি কাজে আসে তারা তারই বাড়ির নিচতলায় 2টো রুম আছে, সেখানেই থাকে। তবে কিছুদিন ধরে গ্রামে যা শুরু হয়েছে তাতে এখন এখানে রাত্রিবাস না করাই শ্রেয়। প্রশান্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে যে কি ঘটেছে। লোকটা একবার চারিদিক ভীত দৃষ্টিতে দেখে নিয়ে গলার স্বর খাদে নামিয়ে বলে, বেশ কিছুদিন এই গায়ের জোয়ান ছেলেগুলো রাতারাতি উধাও হয়ে যাচ্ছে। তারপর তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। খুব ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে গ্রামে। তাই এই অবস্থায় এই গ্রামে বাইরের কোনো মানুষ এসে বিপদে পড়ুক তা আমি চাই না। তবু নিতান্তই যদি আপনারা থাকতে চান তাহলে একটা ঘর খুলে দেব। ঘটনাটা শুনে প্রশান্তের মনে হলো যে 2টো ঘটনার কোথাও যেন একটা যোগ আছে। তার মনে একটা সন্দেহ দেখা দিল।
যদি এখন এই ভদ্রলোককে তাদের গ্রামের আসার কারণ বলা হয়, লোকটি তাহলে তাদের নাও থাকতে দিতে পারে, কারণ সে নিজের বাড়িতে কখনোই এসব ঢোকাবে না। তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। লোকটিকে অপেক্ষা করতে বলে প্রশান্ত ছুটল গাড়ির দিকে। গাড়ি থেকে নামিয়ে আনলো গুরুদেবকে। যথাসম্ভব ছোট করে এখানকার বর্তমান পরিস্থিতি জানিয়ে গুরুদেবকে নিয়ে হাজির হলো লোকটির সামনে। গুরুদেবকে দেখে লোকটি বিস্ময় হতবাক হয়ে গেল। ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো পেলে আঁকড়ে ধরে, তেমনি লোকটি গুরুদেবকে দেখে ঘোর অমনিশায় যেন চন্দ্রের সাক্ষাৎ পেল। বিনা বাক্য ব্যয়ে গুরুদেবকে অতি যত্নে ঘরে নিয়ে এলো মোড়ল। গুরুদেবের জন্য চান্দ্রেয়ীদের থাকার জায়গাও হয়ে গেল। দুটোর বদলে 3টে ঘর খুলে দিল লোকটা। একটা ঘরে আচার্য ব্রহ্মানন্দ ও প্রশান্ত, অপর দুটো ঘরে চান্দ্রেয়ী কিংসুক ও চন্দনবাবু এবং মিনতি দেবী শুলেন। রাতে শুতে যাওয়ার আগে গুরুদেব বারবার সাবধান করে দিলেন চান্দ্রেয়ীকে, কোনো অবস্থাতেই চান্দ্রেয়ী যেন ঘর থেকে না বেরোয়, এবং সেই মতো কিংসুককেও সজাগ থাকতে বললেন। সবাই ভীষণই ক্লান্ত ছিল। বিছানায় পড়তে না পড়তেই দু চোখে ঘুম নেমে এলো সবার। রাত ঠিক কত হবে জানে না, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যায় চান্দ্রেয়ীর। না, আজ আর কোনো স্বপ্নে ঘুম ভাঙেনি তার। ঘুম ভেঙেছে একটা ঘুঙুরের শব্দে। মহাবিষ্টের মতো দরজা খুলে বেরিয়ে যায় চান্দ্রেয়ী। আপনারা শুনছিলেন লেখিকা দিয়া দের লেখা অভিশপ্ত ঘুঙুর গল্পটির প্রথম পর্ব। গল্পটি কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে এই গল্পেরই দ্বিতীয় পর্বের সঙ্গে। নমস্কার।